সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বাংলার মানুষজন জেলায় জেলায় সেই ঘর নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? কারণ মাথার উপর ছাদটুকু, এইটুকুই তো তাদের দাবি। আর সেই ছাদ, সেই বাড়ি তারা পাচ্ছে না। কাঁচা বাড়ি তাদের, কিন্তু তবুও আবাসে মেলেনি ঘর। 3, 4, 5 হাজার টাকায় বিক্রি হয়ে গেছে, এমনটাই অভিযোগ করছেন বাংলার মানুষ। জেলায় জেলায় আবাস নিয়ে সেই বিক্ষোভ ঘিরে একেবারে তুঙ্গে। অশোক স্তম্ভ মন্তব্যে সুকান্ত মজুমদারকে শোকজ নির্বাচন কমিশনে। মনে হচ্ছে কমিশন একটু বেশি সুপারফাস্ট, এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। উস্কানিমূলক ভাষণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল, সেন্সরের দাবি তুলেছে তারা। পাল্টা বিজেপি অভিযোগ করছে বিভেদের রাজনীতি করছে তৃণমূল। আর উপনির্বাচনের আগে একের পর এক তৃণমূল নেতার ফরমান জারি। এবার আপনাদের সামনে রাখবো সেই তথ্য, আন্তঃরাজ্য শিশু পাচারকারী। সেই আন্তঃরাজ্য শিশু পাচারকারীতে একেবারে নতুন তথ্য সামনে এসেছে। এসি মেকানিক থেকে কিভাবে হয়ে উঠলেন শিশু পাচারকারী, লক্ষ লক্ষ টাকায় কিভাবে শিশু বিক্রির ডিল হতো, সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে রাখবো, আসবো আলোচনায়। কিন্তু তার আগে দেখুন আজকের বিষয়। কাঁচা বাড়ি তবুও আবাস তালিকায় নাম নেই, জেলায় জেলায় বিক্ষোভ একেবারে তুঙ্গে, আবাসের ঘর মিলতে। সুকান্তর বিরুদ্ধে তৃণমূলের নালিশ, জবাব তলব কমিশনের। আজকে 8টার মধ্যেই জবাব চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সুকান্ত মজুমদারকে জবাব দিতে হবে। মনে হচ্ছে নির্বাচন কমিশন একটু বেশি সুপারফাস্ট, পাল্টা বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উস্কানিমূলক ভাষণের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেন্সরের দাবি তুলেছে তৃণমূল। এর পরের বিষয় রাখবো আপনাদের সামনে। বিভেদের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, পাল্টা বলেছে বিজেপি যে বিভেদের রাজনীতির অভিযোগ তৃণমূল তুলছে, সেই রাজনীতি আসলে করছে তৃণমূলই, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। আর আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের একেবারে পর্দা ফাঁস হয়ে গেল। যে দম্পতিকে গ্রেফতার করেছে সিআইডি, তাদের বিষয়ে একেবারে নতুন তথ্য সামনে এনেছে তারা। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিভাবে চাইল্ড অ্যাডাপশন গ্রুপ তৈরি করেছিল এবং সেই গ্রুপের মাধ্যমেই শিশু পাচার চলতো, এমনটাই দাবি সিআইডি। কিন্তু শুরুতেই আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। রতুয়া 1 নম্বর বিডিও অফিসের সামনে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। গরিব মানুষের নাম কেন সরকারি আবাস যোজনার তালিকায় নেই? অভিযোগ স্থানীয় মানুষজনদের। কাঁচা বাড়ি থাকলেও নাম নেই আবাস তালিকায়, আর যাদের নাম নেই তাদের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে, জানালেন রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ জানালেন রাকেশ টপ্প। যার লিস্টে নাম ছিল সে পেল না, ওটা লিস্ট কেটে গেল। এখন বিডিও সাহেব বলছে যে আবার আমাকে নতুন করে লিস্ট দাও, কাঁচা বাড়ি যতগুলো আছে তোমাদের জিপিতে। ধরেন যে আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিতে পারি না, আমার নামটা কেটে গেল। লিস্টে আসছে, ওটা সরকার থেকে আসছে, কিন্তু আমারটা কেটে যাচ্ছে, আমি টাকা দিতে পারি না বলে আমারটা কেটে যাচ্ছে। টাকার বিনিময়ে টাকা এখন যারা আছে মেম্বার, প্রধান, সবাই তো ওরা কেউ আছে, ওটা তো আর আমি নাম জানি না, টাকা আমি দিতে পারি না, আমার হয় না। যাদের পাকা বাড়ি, ছাদের বাড়ি, তাদের লিস্টে বাংলা আবাস প্লাসের লিস্টে নাম আছে। যাদের অ্যাকচুয়ালি টাটির বাড়ি, টিনের বাড়ি, মাটির বাড়ি, তাদের লিস্টে নাম নেই। যেহেতু এদের বাড়ি গরিব, একেবারে খেটে খায়, টাকা দিতে পারেনি সুপারভাইজারকে, সেই সুপারভাইজার মেম্বারকে টাকা দিতে পারেনি, ওই জন্য এদের নাম নেই। যাদের টাকা দিতে পেরেছে পাকার বাড়ি, ওদের নাম আছে। আর এভাবেই আপনারা জানেন পুরুলিয়া, অন্ডাল, পাথর প্রতিমা একাধিক জায়গা থেকে জেলায় জেলায় আবাস নিয়ে এরকম বিক্ষোভের ছবি ধরা গেছে। আবাস নিয়ে যারা সমীক্ষা করতে গেছে সেই সমীক্ষার দলকে পর্যন্ত ঘিরে রাখা হয়েছে। আমি এখানেই সমিতার কাছে আসবো। সমিতা, নিশ্চয়ই আপনার মনে থাকবে নবান্ন থেকে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছিল যে যারা সমীক্ষা করছেন তারা যেন মানবিকভাবে সমীক্ষা করেন এবং একটা যোগ্য আবেদনও যাতে বাদ না যায়। কি বলছেন আপনারা? দেখলেন যে রতুয়া 1 নম্বর ব্লকের বাসিন্দারা যাদের নাম নেই তাদের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে এবং কাঁচা বাড়ি রয়েছে তাদের, কিন্তু আবাস তালিকায় নাম নেই। 3, 4, 5 হাজার টাকায় বিক্রি হয়ে গেছে। যে সমস্ত ত্রুটির কারণে বিতর্ক সামনে আসছে আপনাদের ক্যামেরায়, আপনাদেরকে ধন্যবাদ যে বিতর্কগুলো যা আসছে সরকার সেগুলো সতর্ক যদি হয়ে যদি নিঃসন্দেহে এটাকে চেঞ্জ করে, ভুল ত্রুটি নিশ্চয়ই হচ্ছে, নাহলে এতগুলো অভিযোগ আসবে কেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অভিযোগ কাদের বিরুদ্ধে উঠছে? পঞ্চায়েত সদস্যদের। যেই করে থাকুক, তৃণমূল করলেও বা তৃণমূল তার সাথে যুক্ত থাকলে কেউ ছাড় পাবে না। কারণ সরকারের যে সদিচ্ছা,
সরকার যে সবাইয়ের জন্য একটা মানবিক দৃষ্টিভঙ্গি, এই জন্যই তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে তাকিয়ে থাকে বলেই একবার নয়, দুবার নয়, তিনবার গণতান্ত্রিকভাবে তাদের আশীর্বাদ প্রদান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে। স্বাভাবিকভাবে তার দল আজকে আবাস যোজনার যে কথা বলছেন, কেন্দ্রের 1,70,000 কোটি টাকা হকের টাকা পাওনা, তার মধ্যে 100 দিনের কাজের টাকা পাওনা, তার মধ্যে আবাস যোজনার টাকা পাওনা, ইভিন 1200 কোটি টাকার মিড ডে মিল থেকে শুরু করে আপনি যেটা দেয় এই আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা, সেটাও নাকি ইদানিং শুনছি বন্ধ করে দিয়েছে। না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ওঠার পর, দুর্নীতির অভিযোগ ওঠার পরই তো কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। এবার ম্যাডাম বলুন কোন দুর্নীতি কোথায় নেই? বাড়ি করে দেবে, আসল কথা আপনি দেখুন যে হিন্দুত্বের পোস্টার বয় হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, যেখানে পিএম কিষাণ যোজনা 567 কোটি টাকার ঘাবলা, সেখানে কিন্তু কোনো টাকা বন্ধ হচ্ছে না। অসমের কেলেঙ্কারির কথা বলছেন আর বাংলার কেলেঙ্কারির বিষয়ে আপনি বলছেন সরকার সমস্ত দেখছে। সরকার প্রশাসন যদি সমস্ত দেখে তাহলে একের পর এক এই অভিযোগগুলো উঠছে কেন সুরা হচ্ছে না? এবার গোঘাটের ছবি আপনাদের সামনে রাখবো। আবাস তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত অফিস ঘেরাও হয়। বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। নতুন করে সার্ভে করার দাবি মহিলাদের। যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদের নামই আবাস তালিকায়, এমন অভিযোগ বিক্ষোভকারীদের। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আবাস যোজনা তালিকায়, অভিযোগ বিক্ষোভকারীদের। এবং ঘর পাওয়ার জন্য আবেদন করলেও আবেদন জমাই নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন তারা। আমাদের আমাকে বক্তব্য দিচ্ছেন, আপনাকে টিএমসি ভোট দিয়েছিলেন? ওদের বক্তব্য লোক বলেছে, একটা ব্যক্তি বলেছে কি করে তাহলে ওরা কিসের লাগে ভোট পেয়েছে? একটা ব্যক্তি বলেছে, এতটাই বলেছে আমরা কি তাহলে আমরাও টিএমসি করেছে, কি করেছে আপনি কি দেখবেন? তাহলে মানুষ মজুমদারকে ফোন করুন, তপন মন্ডলকে ফোন করুন, দেখিয়ে জানুন যে আমরা কি করেছি কি না করেছি। আমাদের ঘর বাড়ি নেই, তার জন্যই আসছি। আমাদের যে ঘর বাড়ি নয়, আমরা যে পাইনি, তাহলে এত যে ঘর বাড়ি বেরোলো, আমাদের পাড়াটায় ঘর বাড়ি একদমই বেরোয়নি। তাহলে কেন বাদ হয়ে গেল, কি জন্য বাদ হয়ে গেল আপনারা সেটা দেখুন, সেটা একটা ব্যবস্থা নিন। 2 নম্বরই করবে কেন, কিসের জন্য করবে? তারা বাড়ি পাচ্ছে, তাহলে কারা বাড়ি পাচ্ছে? যারা বাড়ি পেয়েছে তারাই বাড়ি পাচ্ছে। প্রধান কিছুই আমাদেরকে একটা বক্তব্য দিচ্ছে যে না তোমরা ভিডিও দাও, আমার কোনো হাত নাই। প্রধান এই কথাটা বলবে কেন? প্রধানকে কিসের জন্য বসকানো হয়েছে? আর এমনকি পঞ্চায়েতের এমন মেম্বার রয়েছে, তারা বলছে মমতাকে ফোন করো। আমরা যদি মমতাকে ফোন করবো তাহলে তারা কি করতে বলতে রয়েছে বলো? অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনারা জেলায় জেলায় ছবিটা এক। এবং এখানে মারাত্মক অভিযোগ করছেন মহিলারা যে আপনারা তৃণমূল করেন তবেই আপনারা আবাস যোজনায় বাড়ি পাবেন। আমি এখানেই বিমলদার কাছে আসবো। বিমলদা, তাহলে বিরোধী দলকে সমর্থন করেন যারা, তাহলে তারা আবাস যোজনায় বাড়ি থেকে বঞ্চিত, যেমনটা মহিলারা অভিযোগ করছেন। এবং শুধু এই গোঘাটের ক্ষেত্রে নয়, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে পাথর প্রতিমার ক্ষেত্রে, সেখানেও বলা হয়েছিল, গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে কাঁচা বাড়ির ছবি না তুলে তৃণমূল কর্মী সমর্থকদের রান্নাঘর, গোয়ালঘরের ছবি তুলে দেখানো হয়েছিল। না, তুমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলে, আমি একটু হেমন্ত দিয়ে শুরু করি। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই। কিচ্ছু নাই তো, নাই রাজ্যে পশ্চিমবাংলায় ঘরও নাই, কিচ্ছু নাই। আছে একটু আগে বললো না তৃণমূলের প্রতিনিধি বা তৃণমূলকে সমর্থন করা একজন, যে যদি তৃণমূল অন্যায় করে তাহলে সাজা হোক। আমি বলবো তৃণমূলই অন্যায় করে, অন্য কেউ পশ্চিমবাংলায় এখন অন্যায় করার জায়গাতেও নেই, তাদেরই সাজা হওয়া উচিত। এখন হচ্ছে না, আগামী দিনে হওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, মানুষও রেডি হচ্ছে। যখন সাজা হবে তখন বুঝতে পারবেন সাজা কাকে বলে। আসলে ঘটনা হচ্ছে একের পর একেই তো বার করলাম, উদাহরণ দিলে অত সময় তুমি আমাকে দেবে না পাপিয়া। পঞ্চায়েত প্রধান নিজে পাকার বাড়ি নিয়ে বসে আছেন, পরে বলছেন ঠিক আছে আমার নাম্বার দিয়ে দিন। আবার যার নাম তালিকায় একজনের নাম 5 বার তালিকায় উঠেছে, একদম কাটোয়ার, 5 বার তালিকায় নাম উঠেছে, সেখানে তার নাম আসেনি। কেন আসেনি তিনি জানেন না। যার পাকার বাড়ি আছে তার নাম উঠেছে, আবার উঠেছে, তিনি এখন বলছেন না ভুল হয়েছে। যখন আপনার নিশ্চয়ই মনে থাকবে সুদেশনা রায় কাটোয়ায়, তার 5 জায়গায় নাম ছিল, কিন্তু তাকে খুঁজেই পাওয়া যায়নি, তার কোনো অস্তিত্বই নেই। একই ঘটনা কেতুগ্রামে, একই ঘটনা মেদিনীপুরে, একই ঘটনা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায়। পাপি, আমি একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, কিছুদিন আগে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের হাত থেকে আমরা একটুর জন্য বেঁচে গেলাম। যখনই ঘূর্ণিঝড় হয়, ছবিগুলো তোমাদের যারা ক্যামেরাম্যান তারা জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে দেখায় যে মানুষগুলোর ঘরদোর ভেঙে গেছে। ঘরগুলো দেখেছো কি ঘরগুলো?
কোনো ক্রমে একটা ঘর নিয়ে মানুষ বেঁচে থাকে সুন্দরবনের মধ্যে? আমি তোমাদের এক্ষুনি চ্যালেঞ্জ করছি, দয়া করে একবার চলে যাও উড়িষ্যার বর্ডার এরিয়াগুলো, মানে সমুদ্র পার অঞ্চলগুলোতে চলে যাও। 1999 সালে যে সুপার সাইক্লোন হয়েছিল, প্রায় 270 কিলোমিটার ঝড়ের গতিবেগ হয়েছিল, 10,000 লোক মারা গিয়েছিল, এবং সেই অভিঘাতে কংগ্রেস সরকারি চিরদিনের জন্য উড়িষ্যা থেকে উৎখাত হয়ে গেল। বিজেপি এবং আমি শেষ করি, উড়িষ্যায় চলে যাচ্ছেন মুশকিল, যেহেতু বিজেপি ওখানে শাসন করছে, কিন্তু আপনাকে মানতে হবে, বলতে দিতে হবে তো, লক্ষ্মীর ভান্ডার 2 কোটি কোটি মানুষ পাচ্ছে, তারা কি সবাই তৃণমূল করে? কন্যাশ্রী প্রায় 81 লক্ষ কন্যাশ্রী পাচ্ছে, তারা কি সবাই তৃণমূল? তারপরে ধরুন 2.5 লক্ষ রূপশ্রী পাচ্ছে, সবাই তৃণমূল। এই যে কিভাবে হুমকি দেওয়া হয়েছিল, আমি আসবো, তার আগে কুণাল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে। যে লোকটি এত বছর আগে দিয়েছে, আবেদন করেছিল, তার হয়তো তখন মাটির বাড়ি ছিল, এই 3-3.5 বছরে সে একটা জায়গা পাকা করে নিয়েছে। আজকে দেখলে মনে হচ্ছে ওর পাওয়া উচিত নয়, কিন্তু সে যখন প্রথম আবেদন করেছিল তার তো তখন কাঁচা মাটি ছিল, ফলে মানে কাঁচা বাড়ি ছিল, ফলে এইরকম ধরনের অনেক প্রবলেম তৈরি হচ্ছে। এগুলো হাইলি টেকনিক্যাল বিষয় এবং স্থানীয়, আমি কেন পেলাম না, ও কেন পেল। 11 লক্ষ এখন হচ্ছে, একবারে সবটা সম্ভব নয়, কারণ গোটাটাই স্টেট ফান্ডিংয়ে দিতে হচ্ছে, কেন্দ্রীয় সরকার 1 নয়া পয়সা দেয়নি, ফলে ফেজ ওয়াইজ এই সংখ্যাগুলো আরও বাড়বে। আর কোথাও যদি সত্যি কোনো জায়গায় কোনো স্থানীয় স্তরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলো কারেকশন হয়ে যাবে। স্থানীয় স্তরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে কারেকশন হয়ে যাবে, হাইলি টেকনিক্যাল বিষয়। আপনারা শুধু রাজনৈতিক বিরোধিতা করছেন জয়ন্ত। এক মিনিট স্যার, বলে দিই, 11,36,000-এর বেশি উপভোক্তা বাংলার বাড়ি পাবেন, সেটা তো লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছিল। এখন দেখতে পাচ্ছি আমরা 4 লক্ষাধিক উপভোক্তার নাম বাদ গেছে। এই যে টনক নড়েছে সরকারের, এবং এই যে বারবার খবরের শিরোনামে উঠে আসছে, কারণ গড়পড়তা 22% মানুষ সারা রাজ্যে তাদের নাম বাদ চলে গেছে, এবং এইটা কিন্তু খুব ভয়ঙ্কর প্রবণতা। মুর্শিদাবাদের প্রায় 50,000 লোকের নাম বাদ গেছে, মানে উপভোক্তার নাম বাদ চলে গেছে। যেভাবে ব্যাপারটা দাঁড়াচ্ছে, 14 নভেম্বরের মধ্যে তো রিচেক করে জমা দেওয়ার কথা। টাকা দিচ্ছেন না, অবশ্যই আমরা কেন বলবো না, আমরাই তো বলেছি যে চলুন একসঙ্গে চলুন, বিশ্বাস করে না আপনাদের কি যে বলে, ওদের হিসাব দিতে হবে, সে তো দিচ্ছে না। একটু চয়নদা বলেন, একটু চয়নদা বলেন স্যার, 1 মিনিট। 14 নভেম্বরের মধ্যে তো রিচেক করে জমা দেওয়ার কথা। আমাদের কাছে স্পষ্ট খবর আছে যে পঞ্চায়েতে যে সভা বসিয়ে যে এই তালিকা প্রকাশ করা, সেটাই এড়িয়ে যাচ্ছে সরকার। এই তালিকা প্রকাশের ছুটকো ছটকা যে খবরগুলো আসছে, তার ভিত্তিতে এই ক্ষোভ। যদি তালিকা প্রকাশিত হয়, আমি আপনাদের বলছি ভয়ঙ্কর জায়গায় চলে যেতে পারে, এইখানে রিচেকগুলো করে, এবং সবচেয়ে বড় কথা কি, এই প্রথম আমরা দেখতে পাচ্ছি স্বাধীনভাবে পুলিশকেও রিচেক করতে করার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো উঠে আসছে খবরে, সব জায়গাটায় স্বচ্ছতা। এই যে একের পর এক জেলায় যাদের পাকা বাড়ি তাদের নাম চলে আছে, আদতে যাদের কাঁচা বাড়ি তারা ঘর পাচ্ছেন না, এবং একের পর এক হয়রানি। পঞ্চায়েত প্রধান সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলছেন। প্রথমে যখন তারা বিডিও অফিসে যাচ্ছেন, পঞ্চায়েতে এলে তাদের বলছে বিডিও অফিসে যান। আমি বলছি এই যে হয়রানি, এবং তারপর বলা হচ্ছে আপনারা তৃণমূল করেন। আমি বলছি এটা কি দুর্নীতি নয়? সেক্ষেত্রে কি তাদের গ্রেফতার হওয়া উচিত নয়, গ্রেফতার করা উচিত নয় প্রশাসনের? দেখো, ক্রাইটেরিয়া কিন্তু কার কাঁচা বাড়ি, তার দারিদ্র্যের গভীরতা কত, সে কতটা গরিব, সেটা কিন্তু ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া হচ্ছে যে তুমি শাসক দলের সমর্থনে আছো কিনা, শাসক দলকে তুমি সমর্থন করো কিনা। দু নম্বর হচ্ছে যে তুমি বিরোধী পক্ষের লোক কিনা। 3 নম্বর হচ্ছে করাপশন, যেটা আজ থেকে 4-5 দিন আগে হাইকোর্ট রায় দিয়েছে যে বিডিওর অ্যাকাউন্ট আর পঞ্চায়েত সমিতির সভাপতির অ্যাকাউন্টও চেক করতে হবে। তোমার মনে আছে? হ্যাঁ, একদম। ফৌজদারি মামলা করতে বলেছে, এবং ফৌজদারি মামলার জন্য উনি নির্দেশ দিয়েছেন, মহামান্য আদালত, মহামান্য হাইকোর্ট দিয়েছেন। সুতরাং করাপশনটাকে বাকি যে মানে 60% টাকা কি করে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করবে, যে ইললিগাল বেনিফিট যেটা হবে, যেটা ফিনান্সিয়াল গেইন হবে, সেটার জন্য আলাদা রেখে বাকিগুলো
কেবলমাত্র নিজেদের লোকদের ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। দোজ আর দ্য ক্রাইটেরিয়াস। এবং যার ফলে আজকে দেখো সমস্ত জায়গা, তুমি তো 3টে না 4টে জায়গা বললে, সারা পশ্চিমবাংলার তুমি প্রান্তিক জায়গাগুলো বলো, জেলার প্রান্তগুলো বলো, সমস্ত জায়গা দেখবে বিক্ষোভ দেখাচ্ছে। তোমার মনে আছে তোমার এই যে তোমার গোসাবা না বাসন্তীতে মন্ত্রী রয়েছে, এমএলএ রয়েছে, এমপি রয়েছে, তাদের বলছে যে তোমরা টাকা তুলে যে টাকাগুলো দিয়েছি সেই টাকাগুলো আমাদের ফেরত দাও, সেই টাকাগুলো আমাদের ফেরত দাও, কি উন্নয়নের জন্য টাকা। তো দুর্নীতি ইন এভরি সেক্টর সমস্ত জায়গায় চলছে, আবাসে দুর্নীতি চলছে। এখন একটা কনফার্ম একদম যেটা বিশ্বাস, মানুষের যে বিশ্বাস হয়েছে 100 দিনের টাকা পর্যন্ত মিসঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। কেন মামলা হবে না? কেন? কিন্তু সমিতা আপনি বলছেন এটা তো রাজ্য সরকার, না রাজ্য সরকার হাইকোর্টে তো স্বীকার করে নিয়েছে যে সরকারের দেওয়া টাকা যে ঘুরপথে অন্যের অ্যাকাউন্টে গেছে সেটা শুধুমাত্র অভিযোগ নয়, রাজ্য সরকার একেবারে স্বীকার করে নিয়েছে। এই দুর্নীতি সামনে আসার পর এটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখবো, 3 মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন দিলেন জাদুকর পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের বিয়ের জন্য গতকালই আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন তিনি, মানিকা মুমতাজ মৌবনির নাম দিয়ে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, বিশদে জানতে চাইবো এই বিজ্ঞাপনে ঠিক কি বয়ান রয়েছে, কি লেখা রয়েছে, জানাও। দেখুন, এখানে এই যে বিজ্ঞাপনটি গতকাল আনন্দবাজার পত্রিকায় পাত্রপাত্রী চাই বিভাগে বার করা হয়েছে, সেখানে জাদুকর পিসি সরকার জুনিয়র এবং তার স্ত্রী জয়শ্রী সরকার দুজনেরই নাম দেওয়া হয়েছে। এবং সেখানে যেটা স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বয়স নির্দিষ্ট করা হয়েছে 38 থেকে 45-এর মধ্যে। এবং তার সঙ্গে এটা বলা হয়েছে, দাবি বলতে এটুকুই যে উপযুক্ত সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র তিনি চাইছেন। এই বিজ্ঞাপন দেখে আমরা জাদুকর পিসি সরকার জুনিয়রের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে এই নির্দিষ্ট একটি সময় অনেক ছেলে মেয়ের বাবা মারাই এই ধরনের বিজ্ঞাপন দেন এবং এই বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আনন্দবাজারকে তিনি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি তার যেটা বক্তব্য, তার দীর্ঘ যে কেরিয়ার, তার ম্যাজিকের কেরিয়ার, সেই কেরিয়ারে সাধারণ মানুষ তারাই কিন্তু সবসময় তাকে উৎসাহ দিয়েছেন, তার যে এতদিনের যে কেরিয়ার সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই মেয়েদের জীবনে এত বড় সিদ্ধান্তে তিনি সেই সাধারণ মানুষের দ্বারস্থ হচ্ছেন। আমরা এটাও তাকে জানতে চেয়েছিলাম যে বিজ্ঞাপন দেওয়া কেন প্রয়োজন পড়লো, আশেপাশ থেকেই তো নিশ্চয়ই তিনি সম্বন্ধ পেতে পারতেন বা মেয়েদের পছন্দ করতে পারতেন। সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে তিনি আরো বড় করতে চাইছেন ক্ষেত্রটা এবং সেই বড় ক্ষেত্র থেকে পাত্র বাছাইয়ের পক্ষপাতী তিনি। এবং এটাও জানিয়েছেন 24 ঘন্টা পার করে প্রচুর রেসপন্স আসছে, এমনকি একজন আলাদা লোককে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র এই রেসপন্সগুলো থেকে বাছাই করার জন্য। ধন্যবাদ তোমায়। মানিকা মুমতাজ মৌবনির নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়র। তিনি নিজে কি বলেছেন রাখবো আপনাদের সঙ্গে। আমার জাদুকর সত্তাটা আমাকে সাহায্য করেছে বিজ্ঞাপন দিতে। আমি আমাদের কালচারাল ধারাটা বহন করেছি। আমি যে জামাই পছন্দ করব পাশের বাড়ির ছেলেটাকে না, আমি আরো বড় বৃহত্তর সমাজ থেকে দেখবো, জানবো, শুনবো। আমি জামাইকে পছন্দ করি, উপযুক্ততা দেখবো। আমার মেয়ের যদি আমি আমার মেয়েদেরকে সাহায্য করছি, ইম্পোজ করছি না, ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না। ওরা বলেছে আমাকে যে বাবা একটু সাহায্য করো, আমি তো পিতা। আমার স্ত্রী বলেছেন যে আমরা সবাই মিলেই সাহায্য করবো তোমাদেরকে। ওদের অনুমতি নিয়ে আমি দিয়েছি, ওদের অনুমতি সাপেক্ষ এটা। পরশু রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার আগে সুকান্ত মজুমদারকে নির্বাচন কমিশন শোকজ করল। আজ রাত 8টার মধ্যে জবাব দিতে হবে রাজ্য বিজেপি সভাপতিকে। পুলিশকে নিয়ে সুকান্ত মজুমদারের করা বিতর্কিত মন্তব্য, নির্বাচন কমিশন নোটিশ পাঠায়। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের নালিশ, জবাব চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। রাত 8টার মধ্যে সুকান্ত মজুমদার যদি জবাব না দেন তাহলে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।
যে মন্তব্যের ভিত্তিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে জবাব চেয়ে পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন, ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার? রাখবো আপনাদের সাথে। যদি দালালি করতে হয় খাকি ছাড়ুন, তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নেমে রাজনীতি করুন, কত দম আছে আমরা দেখে নেব, কিন্তু পুলিশের বর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। আর তৃণমূলের হয়ে দালালি করলে তাহলে পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন, একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন, জনগণ ভালো সম্মান করবে। আজ রাত 8টার মধ্যে সুকান্ত মজুমদারকে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে, শোকজ করেছে নির্বাচন কমিশন। আর তা নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি কি জানিয়েছিলেন দেখুন। এখন নির্বাচন কমিশনের নির্দিষ্ট পদ্ধতি আছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব চাই, জবাব দিয়ে দেবো, যেরকম জবাব চাইছি জবাব দিয়ে দেবো। আমি এখনো মনে করি যে কথা বলেছি সেই কথাতে আমি 100% আমি সেই কথাতেই আমার অবস্থান আছে। যদি কেউ অশোক স্তম্ভ ধারণকারী ব্যক্তি অশোক স্তম্ভের সম্মান রক্ষা করতে না পারে, তার অশোক স্তম্ভ পড়া উচিত নয়। আমি নিজে একসময় গভর্নমেন্ট ক্লাস 1 গেজেটেড অফিসার ছিলাম, অশোক স্তম্ভ ব্যবহার করতাম সরকারি কর্মচারী হিসেবে। আমি জানি অশোক স্তম্ভের সম্মান কিভাবে রাখতে হয়। এই আমার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতি আমি অনার আছি, আমি আমার উত্তর দেব। তবে 2:16 আমি চিঠি পেয়েছি, তাও মেলে। তারপরে 8টার মধ্যে আমার কাছে জবাব চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন একটু সুপারফাস্ট চলছে এবং তৃণমূলের কথাতে চলছে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ যে অভিযোগ তৃণমূল করছিল যে বিজেপি নির্বাচন কমিশনের কথাতে বিজেপির কথাতে নির্বাচন কমিশন চলছে, পাল্টা অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন নির্বাচন কমিশন সুপারফাস্ট চলছে এবং সেটা তৃণমূলের কথাতে চলছে। বিমলদা, উত্তর তো আমাদের রাজ্য সভাপতি দিয়েই দিয়েছেন, ন্যাচারালি সেই উত্তর আমারই তাই থাকবে। শুধু কতগুলো কথা বলি। উনি কোথাও ভারতের যে মহান সিম্বল অশোক স্তম্ভ, অশোক চক্র, তা কোথাও তার অসম্মান করেননি, বরং সেই অশোক স্তম্ভের যে একটা সম্মান আছে সেই সম্মান রক্ষা করা উচিত, সেটাই তিনি কিন্তু বলেছেন। অশোক স্তম্ভকে নিয়ে কোথাও কোনো অসম্মান করেননি। একটু আগে আপনারা শোনালেন, বাংলাতেই উনি বলেছেন যে অশোক স্তম্ভের অসম্মান করবেন না। তো কোথায়, আমি অন্তত বুঝলুম না যে কোথায় তিনি অশোক স্তম্ভের সমালোচনা করেছেন। এক, দ্বিতীয় কথা, এত ভয় কেন তৃণমূলের? একেবারে সে দিল্লি নির্বাচন কমিশন অবধি দৌড়ে যাচ্ছে। কিসের ভয়? গোটা রাজ্যের মানুষ ওদের প্রতি ক্ষেপে আছে। একটু আগে তো আপনারাই দেখালেন আবাস যোজনা নিয়ে কিভাবে মহিলারা দলে দলে রাস্তায় নেমেছে, এবং কিছুদিন আগে, খুব বেশি দিন 2-3 মাসের মধ্যেই মানুষ নেমেছে, মহিলারা নেমেছে এই শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে। ফলে এরা ভয় পেয়ে গেছে। সেটা গান আছে, এটা আমার চেয়ে ভালো জানবে আমাদের সিপিএমের নেতা। ওরা ভয় পেয়েছে রোবসান, ভীষণ ভয় পেয়ে গেছে, ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছে, আতঙ্কিত। না, আপনারা ভয় পেয়ে গেছেন, বিমলদা বলছেন এই ধরনের একজন পেশায় অধ্যাপক, রাষ্ট্রমন্ত্রী, তিনি যে ভাষাটা ব্যবহার করছেন, কিসের না অশোক স্তম্ভকে মমতা বন্দ্যোপাধ্যায় চটির সাথে বলছে হাওয়াই চটির প্রতীক লাগান। একটা প্রশাসন, পুলিশ তো আমারই পরিবারের, আমাদেরই কেউ, পুলিশ তো সরকারের একটা পার্ট। তাহলে তাকে যখন আমি কালিমা লিপ্ত করছি, পুলিশ কে করে না? আপনি দেখুন না, সিবিআই তাহলে আপনারা চালান, সিআইডি আপনারা যখন বলেন রাজ্য চালান। আজকে কলকাতা পুলিশ যখন সঞ্জয় রায় কে ধরলো প্রথম, সেই তদন্ত চার্জশিট কিন্তু 3 মাস চলে গেল। সিবিআই কি পেল জানেন? 3 মাস ওই একটা জিনিসই পেল, সঞ্জয় রায়। স্বাভাবিকভাবে এই ধরনের মানুষ, আপনারা যত বিজেপি সামনে এই ধরনের কথা বলবেন, বিমলদা আপনি অত্যন্ত ভালো বলেন, কিন্তু আপনি এটা মানবেন? এটা মানা যায় না। আমি তো বলছি তো, আমরা হাওয়াই চটি, এটা কোনোভাবে আপনি যুক্তি দিন, আপনি যুক্তি দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু মানুষ কিন্তু বিবেচনা করে রাখবে। যারা অশোক স্তম্ভের সম্মান কিন্তু শেষ কথা, গণতন্ত্র মানুষ ঠিক করে নিয়েছে, আপনাদেরকে একটা ভোটও নয়, এটা মানুষ বসে আছে 13 তারিখ ভোটটা দেবে। আজকে ভোট প্রচার শেষ। সুকান্ত মজুমদারের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছেন? বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী, ভোট লুট হলে এসপি অফিস অবরোধ, সন্ধ্যে 6টার পর এলাকায় কোনো বহিরাগত থাকলেই জানাবেন। বাঁকুড়া তালডাংরা উপনির্বাচনের আগে এভাবেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের বলছি, প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, প্রত্যেক বুথে
কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান থাকবে। যদি আপনাদের এখানে ভোট লুট হয়, আগামী 13 তারিখ সন্ধ্যা 6টায় বাঁকুড়া এসপি অফিসে আমি এবং এমএলএ এমপিরা অবরোধ করে বসে থাকব। শুনে রাখুন আপনারা। তাই একদম শক্ত হাতে এই নির্বাচন পরিচালনা করবেন। সন্ধ্যে 6টার পরে একটাও বাইরের লোক থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। কেন্দ্রীয় বাহিনীর কিভাবে তাড়াতে খেদাতে হয় কিউআরটি পাঠিয়ে আমরা সেটা করে দেখিয়ে দেব। গুন্ডা মুক্ত, সন্ত্রাস মুক্ত, রিগিং মুক্ত এই উপনির্বাচন আমরা চাই। আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, কেন্দ্রীয় বাহিনী কার অধীনে? নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর অধীনে নয়, সরকারের অধীনে। তাহলে শুভেন্দু অধিকারী কিভাবে পাঠাবেন? মানে আপনাদের আমলেও, বাম আমলেও একাধিক অভিযোগ করতো, বিরোধীরা অভিযোগ করতো যে এজেন্সিকে কাজে লাগায় সরকার, অর্থাৎ রাজ্যে বা কেন্দ্রে এজেন্সি চলে হচ্ছে যে দল ক্ষমতায় থাকে সেই শাসক দলের কথায়। আরে শুভেন্দু অধিকারী কি নিজে জানেন না নাকি? এইগুলো উনি বললেন, কিন্তু উনি নিজেও জানেন যদি সব কিছু ঠিকঠাক উনি করতে পারতেন, যদি সত্যি ওনার বিন্দুমাত্র ক্ষমতা থাকতো, তাহলে কি আগের নির্বাচনগুলোতে ওনার ভূমিকা উজ্জীবিত থাকতো না? থাকতো, হয়নি, কোনো কিছুই হয়নি। এবং উল্টে ওর দলের নেতা হিরণ বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব এসে বিজেপিকে জিতিয়ে দিয়ে চলে গেছে, আমাদের মতো কার্যকর্তাদের কোনো দাম নেই। হিরণ গতকাল বলেছেন, আপনারা দেখতে পারবেন। এই যে বিষয়গুলো না, এগুলো খালি খবরে ভেসে থাকার কথা। সুকান্ত মজুমদার যেটা বলেছে সেটা খবরে ভেসে থাকা। শুভেন্দু অধিকারী মানুষের ভোটদানের অধিকার নিশ্চিত করতে পারছেন কি? নির্বাচন কমিশন পারছেন না। পুলিশের কথা ছেড়ে দিয়ে পুলিশ এখন ব্লক সভাপতি হিসেবে কাজ করছে তৃণমূলে, এবং কেন্দ্রীয় বাহিনীকে পুরোপুরি গাইড করে স্থানীয় থানা। কতটা কি কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতা থাকবে? আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি, উপনির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যদি রায় দেন তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে। আরজি করের প্রভাব কতটা পড়বে এখনই বলা যাবে না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে তৃণমূলের কপালে দুঃখ আছে। কেন্দ্রীয় বাহিনী চলবে কার কথায়? থানার কথায় কেন চলবে? কেন্দ্রীয় বাহিনী রাস্তায় ঘুরলে, টহল দিলে সাধারণ মানুষ আস্থা পায়, ভরসা পায়, সেখানে কেন্দ্রীয় বাহিনী এমন অভিযোগ হবে কেন? একটা সাধারণত নিয়ম আছে, সেটা পুলিশ অফিসার, প্রাক্তন পুলিশ অফিসার আছেন, উনি আরও ভালো বলতে পারবেন, যে কেন্দ্রীয় বাহিনী যেহেতু এখানকার নয়, বাইরে থেকে আসে, ন্যাচারালি তাদের দিয়ে এরিয়া ডমিনেশন বলুন বা কোথাও কোথাও বুথে বসানো বলুন, প্রত্যেকটা গাইড করে কিন্তু রাজ্য বাহিনী গাইড করে, সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী চলে। এটাই কিন্তু এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। সমস্যা যেটা আমাদের ক্ষেত্রে হয়, যেখানে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠায় না। কেন্দ্রীয় বাহিনী নিজে থেকে অনেক সময় তারা শক্ত হয়, বহু ক্ষেত্রে যেখানে তাকে শক্ত হয়, অনেক সময় গোলমাল হয়, তাদের খবর দেওয়া হয় না, তারা জানতে পারে না। বিজেপি নেতাদের সঙ্গে দেখে না যে অভিযোগ করছে তৃণমূল বা যে অভিযোগ করেন সাধারণ মানুষ, পঞ্চায়েত নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, আমরা কেন্দ্রীয় বাহিনীর গাছের তলায় বিশ্রাম নেওয়া ভুলে যাইনি সেই ছবি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কি চক্রান্ত হয়েছিল শীতলকুচি তার প্রমাণ। কিন্তু পশ্চিম বাংলার এই শাসক দলটা কোন লেভেলে যেতে পারে বাঁচার জন্য, তার প্রমাণ শীতলকুচি। আরে এত কিছু বলার পরও প্রমাণ শীতলকুচি। দেখো, মানে আমি যেটা বলতে চাইছি, একটু প্র্যাগমেটিক্যালি, আমি বিমলবাবুকে বলছি একটু প্র্যাগমেটিক্যালি ভাবতে হবে। তো সেন্ট্রাল ফোর্স, এটা কেউ হয়তো তোমার দিল্লির ফোর্স আছে, গুজরাটের ফোর্স আছে, মহারাষ্ট্র থেকে ফোর্স এসছে বা বিহার থেকে এসছে, তারা এখানকার কোনো কিন্তু রাস্তা বলো, গলি বলো, ঘাট বলো কিছু জানে না। এরিয়া ডমিনেশন, এরিয়াই চেনে না তো কি আছে। এবার এরিয়া চেনার জন্য স্টেট পুলিশের উপর তাকে নির্ভর করতে হবে, এবং স্টেট পুলিশ যদি সদিচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু কিছুতেই তুমি অ্যাকচুয়াল জায়গায় নিয়ে যেতে দেবে না, আসল জায়গায় যেতে দেবে না। রাস্তা তারা চেনে না, তাকে ঘোরাতে, যে ড্রাইভার থাকবে সে ড্রাইভার হয়তো, দেখো বাঁকুড়ার একটা ড্রাইভার, তাকে হয়তো সিতাইয়ে রেখেছে, সে সিতাইয়ের কোন রাস্তাটা জানবে বলো? সুতরাং এইটাই কিন্তু হবে। ক্লাস্টার মোবাইলই বলো, তোমার কিউআরটি বলো, আরটি মোবাইল বলো, সেক্টর মোবাইল বলো,
সব কিন্তু তোমাকে ডিপেন্ড করতে হবে স্টেট পুলিশের সেটাই তো উপর। বললাম। এবং সুতরাং এটাই যে লোকাল থানাকে নিয়ে করবে, এটাই হচ্ছে ঘটনা এবং এটাই হচ্ছে কিছু নেতা কেন্দ্র বাহিনীর সেক্ষেত্রে কি ভূমিকা থাকে একটু জেনে নিন, একটু শরীরকে বলতে দিন। সমিতা আপনার কাছে আসবো। হ্যাঁ, এটাই হচ্ছে ঘটনা এবং এটাই হচ্ছে পরিণতি আলটিমেটলি। কিন্তু যার জন্য তুমি দেখবে যতবার সেন্ট্রাল ফোর্স গতবার কত কত কোম্পানি এসছিল, কত হাজার ফোর্স এসছিল, সুতরাং কোনো অ্যাকচুয়াল রেজাল্ট কিছু ইল্ড করা যায়নি। এক্ষেত্রেও তাই, তাও আবার বাই ইলেকশন। যদি মানুষ যদি স্বতঃপ্রবৃত্ত হয়ে যদি না করে, তোমার সেন্ট্রাল ফোর্সটা খালি বুথের জন্য থাকবে, ওরা বোঝে না ওরা কি কার্ড দেখাচ্ছে না দেখাচ্ছে। কি বৃহত্তর সমাজ যদি সঙ্গে না থাকে, বৃহত্তর সমাজকে যদি সঙ্গে থাকতে হবে, নিজের মতামত প্রকাশ করবে কোট আনকোট, সাথে শাসক দলের ভয় কোথায় যদি উন্নয়নের উপর ভরসা থাকে? শিশু পাচারে অনলাইনে ফাঁদ, নেপথ্যে আন্তঃরাজ্য চক্র। ফেসবুকে গ্রুপ খুলে আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের একেবারে রমরমা কারবার। ফেসবুকে গ্রুপ, হোয়াটসঅ্যাপে লক্ষ লক্ষ টাকায় শিশু বিক্রির ডিল। হাওড়ায় ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। ফেসবুকে চাইল্ড অ্যাডাপশন গ্রুপ বলে একটি গ্রুপ খোলা হতো এবং তারপর যারা বেআইনিভাবে সন্তান নিতে আগ্রহী তারা তারপর সেই গ্রুপের মেম্বার হতেন। এবার কিভাবে এই চক্রটা চলতো কি বলেছেন আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী। রাখবো আপনাদের সঙ্গে। যে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট আছে সিআইডির, একটা কেস করেছে, তাতে দুটো লোক অ্যারেস্ট হয়েছে, একটা মহিলা মুকুল সরকার আর একটা পুরুষ মানিক হালদার। এনাদের কাছ থেকে একটা ছোট বাচ্চা ফিমেল চাইল্ড 2 ইয়ার্সের আমরা রিকভার করেছি। আর তার ভিত্তিতে আমরা একটা কেস স্টার্ট করেছি। ইট ইজ আমাদের যে ইনফরমেশন আছে তার হিসাবে এরা একটু আন্তর্রাজ্যিক যে শিশু পাচার গ্যাং আছে তার সঙ্গে জড়িত আছে। আর এরা এই বাচ্চাকে এখানে প্রচার করতে আনিয়েছিল। এটা আমাদের ডেকয় ছিল সিআইডি, যাকে এরা এই ফিমেল চাইল্ডটা বিক্রি করবে 4 লাখ টাকা দিয়ে, এটা কথা বলেছিল। তার ভিত্তিতে তার ট্র্যাক করে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর এই ভিত্তিতে আমরা বি গার্ডেন থানা, যে শালিমার স্টেশনের কাছে যেহেতু ঘটনাটা ঘটেছে, ওখানে একটা কেস রেজিস্টার করা হয়েছে। আর এখনই তদন্ত সেই কেসের সিআইডি নিচ্ছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় চাইল্ড অ্যাডাপশন একটি গ্রুপ ছিল এবং সেই গ্রুপের তারাই মেম্বার হতেন যারা বেআইনিভাবে শিশু সন্তান কিনতে চান বা আগ্রহী, এবং তখনই তারা মেম্বার হয়ে গেলেন এমনটা নয়। রীতিমতো তথ্য যাচাই করা হতো, যদি তারা বিশ্বাস অর্জন করতে পারতেন তারপর সেই গ্রুপের মেম্বার করা হতো তাদের, এবং তারপর লক্ষ লক্ষ টাকার ডিল হতো এবং তারপর তারা শিশু সন্তান পেতেন। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, তো মারাত্মক তথ্য, মারাত্মক। এটা তো আউটস্ট্যান্ডিং পিস অফ ওয়ার্ক। মানে বিকজ তোমার দেখো এর চাইল্ড অ্যাডপশন গ্রুপ যেটা আছে, এটা কিন্তু অন দি আদার হ্যান্ড চাইল্ড ট্রাফিকিংও করতো। এবং খালি তাই নয়, এর যে ইন্টারমিডিয়ারিজ যারা ছিল তারা কিন্তু এখান থেকে বেনিফিট, ইললিগাল ফিনান্সিয়াল বেনিফিট পেত, মানে ফ্রড করতো, এর সঙ্গে ফ্রড হতো। একদিকে ফ্রড হতো, একদিকে নিঃসন্তান বাবা মার অসহায়তা এবং দুর্বলতার সুযোগ নিয়ে তাদের এনট্র্যাপ করতো। এবং একবার নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বহু বছর ধরেও। সুতরাং এই গ্যাংটাকে কিন্তু অনেক দিন ধরে অপারেট করছে। এই গ্যাংটাকে যদি ঠিকমতো পার্সু করা যায় তাহলে কিন্তু প্রচুর জায়গা থেকে অনেক ক্লু পাওয়া যাবে এবং প্রচুর লোক এর সঙ্গে জড়িত আছে, ভালো ভালো লোকরা পর্যন্ত জড়িত আছে। এবং খালি তাই না, এর সঙ্গে আমি তোমাকে বলছি চাইল্ড ট্রাফিকিং, যেটার মতো ক্রাইম, মানে গ্রুসাম, এত নোটোরিটি এদের, এর মতো বড় ক্রাইম আর হতে পারে না। চাইল্ডদের দিয়ে ট্রাফিকিং করাতো, বেচে দিত, অন্য জায়গায় পাঠাতো, ওদের দিয়ে খারাপ কাজ করাতো, এই করতো। এবং এই সমস্ত কিছু পুরো মানে টোটাল একটা ডিসরাপশান সারা রাজ্যে কিন্তু খুব ভেরি মাচ অ্যাক্টিভ ছিল। এতদিন পরে ধরা পড়েছে। আউটস্ট্যান্ডিং পিস অফ ওয়ার্ক অন দি পার্ট অফ দ্য সিআইডি। অবশ্যই এটা মারাত্মক অপরাধ এবং সিআইডি এরপর তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যায়, কিভাবে এদের শাস্তি হয় সেদিকে আমাদের নজর থাকবে, কারণ এটা ভয়ঙ্কর অপরাধ। আবারও বলছি, এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।